সুপ্রিয় দর্শক, আজকের পূর্বাঞ্চল রিজন টাউন সংবাদ সংলাপে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি জামিল আহমেদ। আমরা শোকের মাস আগস্টে আজকে বঙ্গবন্ধু রাজনৈতিক দর্শন, বিশেষ করে তার ভাষা আন্দোলন, 6 দফা, 7ই মার্চ সহ বিভিন্ন বিষয়ে কথা বলতে আমাদের মাঝে তিনজন ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানিয়েছি। প্রথমে আমার ডান দিক থেকে আছেন রাজনীতি বিশ্লেষক সুভাষ সিংহ রায়, তারপরে কমিউনিস্ট পার্টি সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স আছেন, এবং আমার সর্বডান দিকে সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগ নেতা অধ্যাপক আবু সাইদ আছেন। আমরা শুরুতে সুভাষদা আপনাকে দিয়ে শুরু করতে চাই। বিশেষ করে আজকের আলোচনার কোনো ভূমিকা প্রয়োজন নেই। আমরা শোকাবহ মাসে এই আগামী বিশেষ করে গত 1 তারিখ থেকে শুরু করে আমরা এই আলাপগুলি করছি। আজকে বিশেষ করে বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় টাচ করতে চাই। আপনি যেভাবে আলোচনাটা শুরু করবেন আমরা পরে অন্যদিকে যাব। আপনাকে ধন্যবাদ। দর্শক যারা দেখছেন সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, এবং যে দুজন বিদগ্ধ ব্যক্তি আজকে এই আলোচনায় অংশগ্রহণ করবেন তাদের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি। আমরা স্বাধীন জাতি, এবং এই স্বাধীন জাতি এই শব্দটি এলো কিভাবে? ওয়াশিংটন পোস্টের বিখ্যাত একটা উক্তি ছিল, শেখ মুজিবের 7ই মার্চের ভাষণই হলো বাংলাদেশের স্বাধীনতার মৌলিক ঘোষণা। পরবর্তীতে স্বাধীনতা যুদ্ধ হয়েছে ওই ভাষণের আলোকেই। কবি নির্মলেন্দু যখন তার বিখ্যাত সে কবিতায় উল্লেখ করেছিলেন, 100 বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, গণসমুদ্রে জাগিল জোয়ার, সকল দোয়ার খোরা, কে রোধে তার বজ্র কণ্ঠবাণী। গণসূর্যের মঞ্চ কাঁপে কবি শোনালেন তার সেই অমর কবিতাখানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1314 দিন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, এবং সেই তিনি যখন 1314 দিনের তার রাষ্ট্রীয় কার্যক্রম, জাতি রাষ্ট্র নির্মাণে তিনি যে ভূমিকা রেখেছেন সেই ব্যাপারে এই অল্প পরিসরে বিস্তৃত করা খুব সম্ভব না। বিশেষ করে অধ্যাপক আবু সাইদের সামনে আরও তো সম্ভবই নাই। 1986 সালে অধ্যাপক আবু সাইদ তিনি প্রথম যে বইটি বের করলেন, ফ্যাক্টস অ্যান্ড ডকুমেন্টস বঙ্গবন্ধু হত্যাকাণ্ড। আজকের যারা নতুন প্রজন্ম, যারা বঙ্গবন্ধু নিয়ে চিন্তা ভাবনা করেন, স্বাধীনতা নিয়ে তাদের ভাবনার জগৎ রয়েছে, কিংবা যারা আওয়ামী লীগের নতুন প্রজন্মের যারা সদস্য, তাদের কিন্তু এই বইটি প্রতিটা পাতার প্রতিটা লাইন কিন্তু পড়বার বিষয়। আমি সময় দিকে খেয়াল করে আমি 5ম অধ্যায়ের কয়েকটি অংশের প্রতি, অধ্যাপক আবু সাইদের কয়েকটি অংশে তিনি কিছু দিনপঞ্জি এবং কতিপয় ঘটনার কথা উল্লেখ করেছিলেন। আমি অত বিস্তৃত না যে 1975 সালে অক্টোবর মাসের 30 তারিখে মার্কিন সেক্রেটারি অফ স্টেট ডক্টর হেনরি কিসিঞ্জার 19 ঘন্টা সফরে ঢাকায় এসেছিলেন। আমি ঘটনাগুলো উল্লেখ করছি, শুধু তার বই থেকে উত্তোলন করছি। আমার তখন 10ই মার্চে কাকবাড়ি জনসভায় প্রেসিডেন্ট শেখ মুজিব ও মৌলানা ভাসানী ভাষণ দেন। আমি কেন উল্লেখ করছি পরবর্তীতে বলছি। 21শে জুলাই বঙ্গবন্ধু দুর্নীতির জন্য যোগাযোগ প্রতিমন্ত্রী নুরুল ইসলাম মঞ্জুরকে অপসারণ করেন। আবার 14ই আগস্টে দেখুন, বাংলাদেশ সরকারের অনুমতিক্রমে ভারতের একটি হেলিকপ্টার 8 জন লোক সহ নোয়াখালীর রামগতিতে বিধ্বস্ত হয়। তারপরে উনি উল্লেখ করছেন ব্রিটিশ হাই কমিশনের সাথে খন্দকার মোস্তাকের সাক্ষাৎকার ঘটে। একজন সংবাদদাতা যখন প্রশ্ন তুলেছিল, হেনরি কিসিঞ্জার যখন বাংলাদেশে এসেছিলেন, যে শেখ মুজিবের দূরদর্শিতা ও বিশাল তার প্রজ্ঞা যদি এমনই, তাহলে আপনি 1971 সালে বঙ্গোপসাগরে সত্তর নৌবহর কেন পাঠিয়েছিলেন, কেন এই নির্দেশ দিয়েছিলেন? কিসিঞ্জারের উত্তর না দিয়ে সম্মেলন কক্ষ ত্যাগ করে 3 মিনিটের মধ্যে সংবাদ সম্মেলন শেষ করে দেন। আমি ঘটনার বিক্ষিপ্তভাবে কয়েকটা উল্লেখ করলাম। এবং মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুকে ঘিরে যে সিক্রেট ডকুমেন্টস, অধ্যাপক আবু সাইদ যে বইটি অনেক পরে লিখেছেন, সেই বইয়ের প্রসঙ্গ যদি সুযোগ পাই আমি বলবো। আমি আর 2 মিনিট সময় নেব। ভারতে একজন বিশিষ্ট সাংবাদিক কমি কাপুর, তিনি দ্য এমার্জেন্সি নামে একটা বই লিখেছেন। সেই বইতে
1975 সালের ঘটনা প্রবাহটা ওই দিকটাই কেমন ছিল সেটাও কিন্তু ধারাবাহিকভাবে এই অধ্যাপক আবু সাইদের মতোই কিন্তু উল্লেখ করেছেন। এবং এই বিষয়গুলো আমাদের যারা ইতিহাস নিয়ে চর্চা করেন, গবেষণা করেন, এবং আজকের নতুন প্রজন্মের যারা মেধাবী সন্তান, তাদের এটা নিয়ে গবেষণা করা দরকার যে বঙ্গবন্ধুকে কেন হত্যা করা হয়েছিল। আমি শুধু একটা বাক্য উল্লেখ করি, জোসেফ ফারল্যান্ড তিনি মুক্তিযুদ্ধের শুরুর আগে মার্চ মাসের 18 কি 20 তারিখের দিকে তিনি বঙ্গবন্ধুর সঙ্গে 32 নম্বরে দেখা করেছিলেন। বলেছিলেন বঙ্গোপসাগরের ভিতরে সেন্ট মার্টিন এই দিকে আপনার চট্টগ্রাম থেকে, সেই সেন্ট মার্টিন দ্বীপ যদি আমেরিকার কাছে ইজারা দেওয়া হয় তাহলে তারা কিন্তু চিন্তা ভাবনা ভিন্ন আকারে করবে। বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছেন, জোসেফ ফারল্যান্ড আপনাকে আমি খুব ভালো করে চিনি, আপনি যে সমস্ত দেশের রাষ্ট্রদূতের এবং সহকারী রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন সেই সব দেশে আপনি মাস্টার লাইনে দিয়েছেন। এই বঙ্গবন্ধু কিন্তু একটা বিশাল একটা বিষয়। আজকে যারা আমরা বঙ্গবন্ধুর কথা বলি, বঙ্গবন্ধুর নিয়ে প্রবন্ধ লিখি, কবিতা পাঠ করি, আবৃত্তিতে আমরা উচ্চারণ করতে খুব ভালো লাগে, এই সময়টা কিন্তু আমরা দেখি নাই। যারা অধ্যাপক আবু সাইদ দেখেছেন প্রত্যক্ষভাবে, আমরা কিন্তু দেখি নাই কি ষড়যন্ত্রের মধ্যে দিয়ে, কালো মাকড়সার জাল বিস্তারের মধ্যে দিয়ে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছিল। আমি একটা বাক্য শুধু যোগ করি এই মুহূর্তে, নিশ্চয়ই অধ্যাপক আবু সাইদ আমার এই বিক্ষিপ্ত ভাবনার সাথে যোগ করবেন। বঙ্গবন্ধু শেখ মুজিব যখন তিনি মহাপরায়ণে গেলেন এবং তাকে যখন খুনিরা হত্যা করলো, যেভাবেই বলি না কেন, বঙ্গবন্ধু শেখ মুজিবের মৃত্যুর পর যিনি বঙ্গবন্ধুর সময় যে দুর্ভিক্ষের জন্য মূল দায়ী ছিলেন, খাদ্য সচিব, আজকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য, একজন সদস্যের পিতা, তাকে কেন খুনিরা, যে ক্ষমতা, রাষ্ট্রের ক্ষমতা যারা আসলো, তারা কেন তাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিল? এই যে ষড়যন্ত্রের ধারাবাহিকতা আজকের প্রজন্মে জানা দরকার, বোঝা দরকার, বাংলাদেশকে কেন ওই পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল। যখন বঙ্গবন্ধুর তার জাতীয় প্রবৃদ্ধি 7% দিকে নিয়ে গিয়েছিলেন, যখন বঙ্গবন্ধু যেদিন মারা যান, জাতীয় প্রবৃদ্ধি 7%, কেন তাকে হত্যা করা হয়েছিল? এইটা কিন্তু আজকের প্রজন্মের নিজের কাছে জিজ্ঞাসার কারণে এই গবেষণাটা করা। অবশ্যই অবশ্যই দাদা, আপনি বেশ কতগুলো ঐতিহাসিক প্রেক্ষাপট এবং কতগুলো রেফারেন্স দিয়েছেন, এবং আপনি যেটা বলেছেন যে আমরা অনেকেই সেই প্রেক্ষাপটটি সরাসরি দেখিনি, প্রত্যক্ষদর্শী ছিলাম না। প্রফেসর আব্দুল্লাহ আবু সাইদ, আমাদের আবু সাইদ স্যার, আপনি নিজে সেই সহযাত্রী এবং সেই সময়কারের অনেকগুলো ঘটনাও আপনি জানেন, প্রত্যক্ষদর্শী। যদি একটু দুটো আমাদের সামনে আজকে বলার সুযোগ হয়, যাতে করে আমরা সেই ঐতিহাসিক প্রেক্ষাপটগুলো কিছুটা অনুধাবন করতে পারি। স্যার, জাতীয় আন্তর্জাতিক চক্রান্তের ভিতরে বাংলাদেশ অভ্যুদয়, 30 লক্ষ মানুষ শহীদ হয়ে সেই ষড়যন্ত্রের চক্রান্ত ছিন্ন করে বাংলাদেশ স্বাধীন করেছে বঙ্গবন্ধুর নেতৃত্বে। এবং আমাদের স্বাধীনতার একটা বিশেষ লক্ষ্য নিয়ে এসছে, যে লক্ষ্যটা সেই সময় ঠান্ডা লড়াই ছিল সারা পৃথিবী জুড়ে, তার একটা পক্ষের দিকে ধাবিত হয়েছিল। মুক্তিকামী মানুষের যখন মুক্তির অন্বেষায় অগ্রসর হয়, তখন স্বাভাবিকভাবে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, শোষণমুক্ত সমাজ, ধর্মনিরপেক্ষতা, গণতান্ত্রিক সমাজ, এই ব্যবস্থাগুলোর দিকে এগিয়ে যায়। কারণ এই এগিয়ে যাওয়ার পথেই মানুষ তার মুক্তির দিশা পায়। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের আমি একটা জিনিস জোরে সোরে বলতে চাই, সব জায়গায় বলি, বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, কিন্তু হত্যাকাণ্ডের বিচার হয়নি। হত্যার বিচার হয়েছে কয়েকজন সামরিক অফিসার এবং বেসামরিক লোককে ফাঁসি দিলেই বঙ্গবন্ধুর হত্যার বিচার হয়ে যায় না। বঙ্গবন্ধু বিশাল ব্যক্তিত্ব ছিলেন, বিশাল মহামানব ছিলেন, তার হত্যাকাণ্ড ছিল বিশাল, বিস্তৃত, পৃথিবীব্যাপী। দেখেন, দেশের অভ্যন্তরে যেটা আমরা দেখি, আমি খুব সংক্ষিপ্তভাবে বলবো, কারণ এখানে 2 ম্যাচে সুভাষ সিংহ রায় আছে, ওনারা বলবেন। সেটা হলো রাজনীতির ক্ষেত্রে যদি আমরা দেখি, তখন প্রায় 5 লক্ষ অস্ত্র
ছড়ানো ছিটানো, বিধ্বস্ত একটা দেশ, যুদ্ধ বিধ্বস্ত দেশ, বৈদেশিক মুদ্রা নাই, অবকাঠামো ধ্বংসপ্রাপ্ত, কিছুই নেই, খাদ্য গোদাম নাই, রিজার্ভ নাই, কিচ্ছু নাই। এই অবস্থার ভিতরে যেখানে জাতীয় সংহতি এবং নিরাপত্তার জন্য আরো বেশি আমাদের বঙ্গবন্ধুকে সহযোগিতা, তার সরকারকে সহযোগিতা করা প্রয়োজন ছিল, সেটা আমরা না করে আমরা কি করলাম? আমরা উগ্র চীনপন্থী যারা ছিল তারা লাল ঝান্ডা উড়ানোর জন্য, লাল পতাকা উড়ানোর জন্য মৌলানা ভাসানী 22 ফেব্রুয়ারি 72 সনে বাংলাদেশে এসেই বলল, আমি এদেশে লাল পতাকা উড়াবো ভিয়েতনামের মতো। উনি আরেকটা বিপ্লবের ডাক দিলেন। এই বিপ্লব যে ডাক দিলেন, উগ্র চীনপন্থীরা তারা যুদ্ধের ভিতরেই তারা কিন্তু মুক্তিযুদ্ধে পাকিস্তান সৈন্যর বিরুদ্ধে যতটা যুদ্ধ করেছে, মুক্তিবাহিনী এবং তার সাথে সাথে মুক্তিবাহিনীর সহযোগী যারা ছিল তাদের হত্যা করেছে বেশি। আচ্ছা, আমার এলাকায় আমি জানি নকশাল, এক কথায় মোটা দাগে নকশালরা এটা করেছে। আমি আরেকটা জিনিস আজকে বিচারে অভিযোগ আনতে চাই, সেটা হলো বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নামে স্লোগান দিয়ে যে রাজনৈতিক দল জাসদ গঠিত হয়েছিল, আলটিমেটলি সে জাসদের কার্যক্রম যদি বিশ্লেষণ করা যায়, আমি বিশদ বিশ্লেষণে যাব না, শুধু মন্তব্য করব তাদের সামগ্রিক কার্যক্রম এবং পরিণতি শেষ পর্যন্ত প্রতি বিপ্লবীর হাতকে শক্তিশালী করেছে, তাদেরকে মদত জুগিয়েছে। আমি এর সঙ্গে এও যোগ করব, স্বাধীনতা বিরোধী যে শক্তি ছিল, যারা পরাজিত হয়েছিল, সেই শক্তিগুলো বঙ্গবন্ধুর সরকারকে উৎখাত করার জন্য, ভাবমূর্তি বিনষ্ট করার জন্য তারা বিশ্বব্যাপী কিন্তু প্রচার চালিয়েছিল। এবং পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার নামে আপনারা জানেন, জামাত তার প্রধান গোলাম আজম ভুট্টো সাহেবের মদতে, আপনারা সবাই জানেন, আমি জানি, সেটা হলো জুলফিকার আল ভুট্টো, উনি কিন্তু গোলাম আজমকে অ্যারেস্ট করেছিলেন। মওদুদি তাকে ছাড়ানোর চেষ্টা করেছেন। সৌদি আরবের বাদশার হস্তক্ষেপে গোলাম আজম কিন্তু মুক্ত হয়, একটা শর্তে, কি যে পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার করে দিতে হবে। এবং এই প্রচার প্রভাকাণ্ডা করার জন্য পাকিস্তানতে পাসপোর্ট নিয়ে তিনি গেলেন সৌদি আরব গিয়ে, লন্ডন গিয়ে, এবং পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার করার কমিটি এইটা করলেন। এবং দেশের ভিতরে মুসলিম বাংলা স্লোগান আসলো, দেশের ভিতরে তখন দেখা গেল পাকিস্তানতে রেডিও আসছে। এবং সবচেয়ে বড় কথা হলো, জুলফিকার ভুট্টো 18ই ডিসেম্বর কিসিঞ্জার এবং নিক্সনের সাথে 1971 সনে দেখা করে যে কথাটা বলেছিল, সে কথা ছিল এই, যে আপনারা সহজে বাংলাদেশকে স্বীকৃতি দেবেন না। আমি এটাকে 1000 বছর সংগ্রাম করে হলেও জাতিসংঘ তিনি বলেছিলেন, পোল্যান্ডের সেই প্রস্তাব ছিঁড়ে ফেলে দিয়ে অত্যন্ত রাগান্বিতভাবে বেরিয়ে এসে বলছিলেন, 1000 বছর ধরে সংগ্রাম করে হলেও আমি এই তথাকথিত বাংলাদেশকে আবার পাকিস্তানের সঙ্গে সংযুক্ত করব। এইটা আছে। এর সঙ্গে দেখেন, আমাদের সামরিক বাহিনী, এই সামরিক বাহিনীর তখন 58,000 থেকে 62,000 সৈন্য ছিল। এর ভিতরে অর্ধেকের বেশি ছিল পাকিস্তান প্রত্যাগত। তাদের মন মানসিকতা, ধ্যান ধারণা সব ছিল পাকিস্তানপন্থী, ব্যতিক্রম কিছু ব্যতীত অধিকাংশই ছিল। এবং মুক্তিযুদ্ধের ভিতরেও যারা মুক্তিযুদ্ধ করেছিল, তাদের ভিতর সমন্বিত কোনো কমান্ড ছিল না। তাদের ভিতরে বিভিন্ন রকম উচ্চাকাঙ্ক্ষা জাগ্রত হচ্ছিল। সেই জন্য সামরিক বাহিনীও একটা বিশৃঙ্খল একটা অবস্থায় ছিল। সেই বিশৃঙ্খল অবস্থার সুযোগ নিয়ে পরবর্তীকালে সামরিক বাহিনীর একটা অংশ, যে রশিদ ফারুকের কথা বলি, সেই রশিদ ফারুক কে ছিল? রশিদ ফারুক 18ই নভেম্বর একজন দুবাই থেকে আসলো, আর একজন লিবিয়ার থেকে আসলো। লিবিয়া মুক্তিযুদ্ধে আমেরিকার কথা মতো পাকিস্তানকে অস্ত্র দিয়েছিল, বিমান দিয়েছিল। সেই রশিদ কিন্তু সেখান থেকে চলে আসলো। এবং লিবিয়ার থেকে, দুবাই থেকে যে ফারুক আসলো, সে কিন্তু ভুট্টোর ব্রিফ নিয়ে চলে আসছে।
এদেরকে আমরা কিন্তু নিশ্চয়ই এদের কিন্তু মুক্তিযুদ্ধ বলা হয়নি, অবশ্যই এটা নেওয়া হয় আমরা গুরুত্বের সাথে বিবেচনা করছি। আমরা আরো আপনার কাছে ফিরবো। এক মিনিট কথা বলে আমি শেষ করব। সেটা হলো তার সামরিক বাহিনীর ভিতরে দেখা গেল যে স্বাধীনতা বিরোধী শক্তি তারা কিন্তু চুপচাপ থাকলেও তারা কিন্তু ভিতরে ফুসেছিল এ কারণে যারা মুক্তিযুদ্ধ করেছিল বঙ্গবন্ধু তাদের প্রমোশন দিয়েছিলেন ডাবল। প্রমোশন দেওয়ার ফলে তাদের ভিতরে ক্ষুব্ধতা ছিল, সেই ক্ষুব্ধতা নিয়েই তারা সরকারি কর্মচারী যারা, হ্যাঁ সামরিক বাহিনীতে এবং সিভিল সার্ভিস যারা ছিল সিএসপি অফিসার তাদের র্যাঙ্ক অ্যান্ড ফাইল কমিয়ে নিয়ে যখন 10টার ভিতর নিয়ে আসলো বঙ্গবন্ধু তখন তারাও ক্ষুব্ধ ছিল। ধনিক বণিক শ্রেণী যারা কালোবাজারি, মুনাফাখোর, লবণ চোরা কারবারি এরকম দেশের ভিতরে যারা চলতেছিল লুটপাট, এই প্রেক্ষাপটগুলো সেই সময় ক্ষেত্রে একটা সেই সময়ে তারাও বঙ্গবন্ধুর বিরুদ্ধে চলে গেছে। এই করে সমস্ত চক্র এবং চক্রান্ত মিলে একটা মোহনায় মিলিত হলো এবং মার্কিন যুক্তরাষ্ট্র এর মূল হোতা মুক্তিযুদ্ধ থেকে শুরু করেছিল তাদের মদদে এবং সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা জিয়া রহমান আজকে প্রমাণিত হয়। আমরা আরো ফিরবো আপনার কাছে। এই কথাটা বলে জিয়া রহমানের মদতে লিখিত ভাষ্য আছে ফারুক রশিদের এবং ভিডিও আছে। তারা বলেছে জিয়া রহমানের মদতে তারা অগ্রসর হয়ে জাতির পিতাকে হত্যা করে। এখন আমার প্রশ্ন, এই ফারুক রশিদ, ডালিম, নূর, মুসলিম এই কয়েকজনকে বঙ্গবন্ধুকে হত্যা করে, আপনি যেটা বলেছেন যে হত্যাকাণ্ডের বিচার হয়নি, তার সাথে 400 ছিল। এই 400 সেনাবাহিনী যারা বঙ্গবন্ধুকে হত্যার জন্য এসেছিল তারা কোথায়? তাদেরকে এই আলাপটি শুনবো আমরা একটু। তাদেরকে ধরা হয়েছে, তাদেরকে বিচার হয়েছে। বিডিআর এর যদি 3000 লোকের ধরে বিচার করা হয় তাহলে বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল যেসব সৈন্যরা একসাথে এসে এই প্রশ্নটি নিয়ে আবার ফিরতে চাই আপনার কাছে। তাদের বিচার হলো না, আমি এই বিচার দাবি করি। নিশ্চয়ই অবশ্যই তদন্ত কমিশন চাই। প্রিন্স ভাই, আমি আপনার কাছে একটু ফিরতে চাই। এই যে রাজনৈতিক দর্শন নিয়ে যখন আমরা কথা বলছি, ভাষা আন্দোলন, 6 দফা বা 7ই মার্চের ভাষণ, আপনারা যারা রাজনীতির সাথে জড়িত আছেন, এই নেতৃত্ব কিংবা বঙ্গবন্ধুর এই রাজনৈতিক দর্শনগুলো কিভাবে পরবর্তীকালে অন্য রাজনীতিবিদদেরকেও আমাদেরকেও কিভাবে এখনো ড্রাইভ করে, বা এখনকার প্রজন্মকে কতটা আমরা সেইগুলো দিতে পেরেছি, বা আপনি যে দিকটা বলতে চান? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি কথার শুরুতেই ইতিহাসের স্রষ্টা এবং ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু এবং তার পরিবারকে এবং অন্যদের যে 75 সালের 15ই আগস্ট হত্যা করা হয়েছিল তাকে ধিক্কার জানিয়ে এবং এই শহীদের মৃত্যু বরণকারীদের সকলের প্রতি শ্রদ্ধা জানিয়েই আমার কথা শুরু করতে চাই। আপনি যেখানে এসেই বলতে চাইলেন যে ওই দর্শনকে নতুন প্রজন্ম কিভাবে দেখে, কিন্তু বোধহয় আলোচনাটা একটু হিসাব করলে আসলে দর্শনটা কি জানি আমরা প্রথম জানি, সেটা আগে তো একটু দেখতে হবে, তারপরে আমি খুব ছোট্ট করে চলে যাই। আমার বিবেচনায় এই আলোচনা করতে গেলে অল্প পরিসর হলো, একদিকে যদি দেখি রাজনীতিক বঙ্গবন্ধু কি ছিলেন এবং তার দর্শন কি ছিল, দ্বিতীয় পর্বে যদি আসি যে তাকে কেন হত্যা করা হলো, এবং তৃতীয় পর্বে আসা যায় যে আমার করণীয়টা কি। এত আলোচনার হয়তো সুযোগ পাবো না, আমি প্রথম পার্টটা বলি সহজে, অন্য জায়গায় যাওয়ার দরকার নেই, আমরা একটু বঙ্গবন্ধুর কাছেই ফিরে যাই। এটাকে দেখতে গেলে দেখেন, একজন রাজনীতিক হিসাবে তার ওনার যে অসমাপ্ত আত্মজীবনী, তিনি ওইখানে কি কথা বলেছেন আমি একটা লাইন উদ্ধৃত করি। সেখানে তিনি বলছেন, একজন সফল রাজনীতিকের চেহারা এটা দেখা যায়, আমি চিন্তা ভাবনা করে যে কাজটা করব ঠিক করি, তা করেই ফেলি, ভুল হলে সংশোধন করে নিই। 80 পৃষ্ঠা এটা আমরা পাবো। এবার বঙ্গবন্ধু যে প্রথমে আমরা জানি মুসলিম লীগ, তারপরে আওয়ামী মুসলিম লীগ, তারপরে যেখান থেকে এটা আওয়ামী লীগের এই ধারায় চলে আসলো, সেখানে উনি কি চলে আসলেন? একজন মানবতাবাদী জাতীয়তাবাদী নেতা হিসেবে আবির্ভূত হলেন। সেখানে উনি কি বলছেন একজন মানুষ হিসাবে সমগ্র মানব জাতি নিয়ে আমি ভাবি, একজন বাঙালি হিসাবে যা কিছু বাঙালিদের সাথে সম্পর্কিত তাই আমাকে গভীরভাবে ভাবায়, এই নিরন্তর শক্তির উৎস ভালোবাসা এবং তারপর অন্যান্য কথা বলছেন, যে ভালোবাসা আমার রাজনীতি এবং অস্তিত্বকে অর্থবহ করে তোলে। অর্থাৎ আমি বলতে চাইছি যে প্রথমে তিনি একজন রাজনীতিবিদ হিসাবে তার করণীয় নির্ধারণ করলেন এবং নিজেকে তিনি কিভাবে মানব জাতির কল্যাণ এবং বাঙালি হিসাবে তার দায়িত্ববোধের কথা কিভাবে ভাবেন, এই জায়গায় দেখা যায়। এবার চলে আসেন জনগণের প্রতি ভালোবাসা, তার ধারাটা কি। আমি ওই আত্মজীবনীতে দেখছিলাম 1954 সালে, এগুলো সাইদ ভাইয়ের সামনে এসব কথা বলা আমি জানি না, হয়তো অনেক বাড়তি, উনি তো আরো ভালো জানেন, তবুও আমরা বোঝার জন্য বলছি যে ওই জায়গায় 54 সালে তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, ঘুরছেন, কেউ টাকা দিচ্ছেন, খাওয়াচ্ছেন, একটা গরিব মানুষ তাকে এরকম দেখে বললো যে আমি গরিব, তুমি আমার বাড়িতে চলো। গেল বুড়িমা, দুধ খাওয়ালেন বাটিতে,
পান দিলেন, 4 আনা পয়সা দিলেন। বঙ্গবন্ধু নিজেই বলছেন, তার আত্মজীবনীতে আমার চোখ দিয়ে পানি পড়ছে, এবং তিনি তারপরে বলছেন, যখন তার বাড়ি থেকে বেরিয়ে আসি সেই দিনই আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম মানুষকে ধোঁকা আমি দিতে পারবো না। আচ্ছা, কোথায় চলে গেলেন? এরপরে আসেন, দেখেন এইখানে এই যে তার মানবতাবাদী চরিত্র, মানুষের প্রতি ভালোবাসা, সেটা চলে আসলো কোথায়? এই যে জাতীয়তাবাদের জায়গা থেকে তিনি চলে গেলেন কোথায়? যে কথাটা বলতে হয় এখানে সাইদ ভাই বলছেন, তিনি শোষণমুক্ত সমাজের স্বপ্নের ধারায় চলে গেলেন। সেইটা শুধুমাত্র এই সময় না, কিন্তু সেটা 70-এর তার নির্বাচনী ইস্তেহার, 72-এর সংবিধান, শুধু সেখানে না। আমি আবার ফিরে যাচ্ছি 1952 সালে তিনি যখন চীন সফর থেকে ফিরে আসলেন, এসে তিনি কি বললেন? অনেক কথা। তার মধ্যে তিনি বলছেন, আমি নিজে কমিউনিস্ট নই, তবে সমাজতন্ত্রে বিশ্বাস করি এবং পুঁজিবাদী অর্থনীতি বিশ্বাস করি না, একে আমি শোষণের যন্ত্র হিসাবে মনে করি। বলে বলছেন সাম্রাজ্যবাদ কি কি করে, এইসব ব্যাখ্যা দিয়ে শেষে বলছেন, যুগ যুগ ধরে যারা, মানে এবার দেশের কাজের কথা উনি বলছেন, কিন্তু আমি সেইটাই হবে দর্শন, যেটা আলোচনা বেশি হওয়া উচিত। যুগ যুগ ধরে যারা স্বাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিল, সাম্রাজ্যবাদী শক্তি যাদের সর্বস্ব লুট করেছে, তাদের প্রয়োজন, মানে আমাদের দেশের কথা বলছে, নিজের দেশকে গড়া ও জনগণের অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তির দিকে সর্বশক্তি নিয়োগ করা। তাহলে আর আমার এদিকে আর গেলাম না। তাহলে এই তো বঙ্গবন্ধুর মূল দর্শনটা ছিল। আপনি দর্শনের মধ্যে চলে আসলেন, এবং এখানে সংবিধানের রচয়িতা আছেন, অন্যান্য দিকে আর গেলাম না। তাহলে এইটাকে যদি আপনি বিবেচনা করে আমি ধরি, তাহলে বঙ্গবন্ধুর দর্শনের এই জায়গাটা কি ছিল। কিন্তু এইখানে আমি একটা কথাই বলতে চাই, হয় কি দেখেন, যে একটা রাজনৈতিক দল কিন্তু সে কোনো শ্রেণীর ঊর্ধ্বে উঠতে পারে না, এক একটা শ্রেণীর রাজনৈতিক দল হয়, কিন্তু সেই দলের কোন নেতা সে অনেক সময় ঊর্ধ্বে উঠে এই ধরনের দায়িত্ব পালন করে। কিন্তু পুরো রাজনৈতিক দল এবং জনগোষ্ঠীকে যদি তিনি ওই জায়গাটা না নিতে পারেন, তাহলে কিন্তু কামিয়াব হতে পারেন। বোধহয় সেই জায়গায় একটা সংকটাপন্ন জায়গায় ছিল বলেই, আমি জানি না এই পর্বে সুযোগ হবে কিনা, না তাহলে আমি আর যাচ্ছি না, আমি এই জায়গায় থামলাম। যে এরপরে আমি যে পরে সুযোগ থেকে আলোচনা করতে চাই, আমরা দেখবো যে বঙ্গবন্ধু তার আত্মসমালোচনার ধারায় এবং পরের যে দ্বিতীয় বিপ্লবের জায়গায় তিনি কিভাবে টার্ন করে আত্মসমালোচনার ধারা থেকে আপনাকে দিয়ে শুরু করতে চাই প্রিন্স ভাই। নিশ্চয়ই আমরা একটা বিরতি নিয়ে আবার ফিরে আসি। দর্শক আপনারা নিশ্চয়ই আমাদের সাথে আছেন আজকের এই সংবাদ সংলাপে। I am every moment I have ever lived. I am counting stars. I am reaching for them. I'm unstoppable. I am you. Together we are every lap, every finish line, every possibility. Together we can change the world. Rio 2016, live on GTV. পথের জন্মই তো চলার জন্য। পথের জন্মই তো চলার জন্য। এ পথ কখনো নিয়ে যায় গন্তব্যে, কখনো পথটাই হয়ে যায় গন্তব্য। কেউ খোঁজে পথের দিশা, কেউ এ পথেই খুঁজে পায় নিজেকে। এ পথে কেউ হারাবে, কেউ এ পথেই জিতবে। যতদিন চাকা ঘুরবে ততদিন এই পথও চলবে। পথের জন্মই তো চলার জন্য। এই পথ চলা হোক নিরাপদ গাজী টায়ারের সাথে। আমরা বিরতির পরে আবার ফিরে এলাম আজকের সংবাদ সংলাপে। প্রিন্স ভাই, আপনি যেই
বঙ্গবন্ধু যে রাজনৈতিক দর্শনটির কথা বলছিলেন সেটিকে এই প্রজন্মের কাছে কি করে আমরা নিয়ে আচ্ছা আসতে আমি পারি? ওই জায়গাটা এসে এবার যাই, আমি যেখানে ওখানে শেষ করলাম। এরপরে দেখেন এই জায়গাটায় চলতে চলতে এসে একটা সময় বঙ্গবন্ধুকে আমরা দেখি তিনি কতগুলো জায়গায় আত্মসমালোচনার জায়গাটাও নিজে চলে আসেন। বিশেষ করে আমরা 1975-এর 25শে জানুয়ারি সংসদে চতুর্থ সংশোধনী এবং এই জায়গাগুলোতে আমরা দেখি তিনি যে ভাষণ দেন, সেখানে কি বলছেন? উনি বলছেন, আমি ফেরেশতা নই, শয়তানও নই, আমি মানুষ, ভুল আমি করবই, 3 বছর দেখেছি, মানে তার আগে 3 বছরের কথা বলছেন, দেখেছি, দেখে স্থির বিশ্বাসে পৌঁছেছি বলে আরো অনেকগুলো কথা বলে বলছে। এটা খুবই গুরুত্বপূর্ণ আমার বিবেচনায়। শাসক গোষ্ঠীর আতাত শক্তিশালী ছিল, মানে উনি ওনার হাতে যে পুরোটা ছিল না, অন্য শাসক গোষ্ঠীর কথা বলছেন, শক্তিশালী ছিল। আমরা বহু চেষ্টা করেছিলাম, কিন্তু তাদের আঘাত আমাদের উপর এসেছিল বারবার, মানে সেই আঘাতটা ফিরিয়ে দিতে পারেন নাই। এই জায়গাগুলো উনি আত্মসমালোচনা করে পরে তিনি বলছেন নিজেই, কিন্তু কি করণীয় আমি সময়ের জন্য অন্যদিকে যাচ্ছি না। একটা বলছে, আজ দুর্নীতিবাজ, ঘুষখোর, কালোবাজারি, নতুন পয়সাওয়ালা, এই সাইড একটু বলতে চাইছিলেন এই কথা, এদের কাছে আমাদের আদর্শ বিক্রি করতে হবে, প্রশ্ন করছে যে পরিস্থিতি এরকম করতে হবে। তিনি বলছেন এদের অধিকারের নামে এদের ফ্রিজ টেলে ছেড়ে দিতে হবে, এটি আমি করতে দেব না বলেই তিনি পরবর্তী যে কার্যক্রম দুর্নীতি উচ্ছেদ করা সহ সব কাজটা করছে এবং বলছেন এটি শুধু আমার এই দল দিয়ে হবে না, সুতরাং নতুন ধারার জায়গায় চলে আসতে হবে। অর্থাৎ আমি এই কথার মধ্য দিয়ে একটাই কি শেষ করতে চাই যে বঙ্গবন্ধু নিজেকে যেখানে নিয়ে গেছিলেন, যেটা করতে চেয়েছিলেন, তিনি কিন্তু ওই যে একটা দল শেষ শ্রেণীর ঊর্ধ্বে উঠতে পারে না, ওই দলটাকে পুরো সে জায়গায় নিয়ে যেতে পারেন নাই, যার জন্য একটা পর্যায়ে এসে তিনি আরো অন্যান্য শক্তিকে নিয়ে এইরকম একটা জায়গায় জিতে চেয়েছিলেন তার দর্শন বাস্তবায়নের জন্য। কিন্তু দুর্ভাগ্য আমরা 75-এর 15ই আগস্ট হারিয়ে ফেললাম। কেন? আমি খালি প্রশ্নটা তুলে রাখি, পরে বলবো। কারণ মুক্তিযুদ্ধের পর আমাদের যে শক্তি, মানে শত্রুপক্ষ ছিল, তারা কিন্তু দেখলো যে বঙ্গবন্ধু এই পুরো কার্যক্রমের তিনি প্রতীকী হয়ে উঠলেন। তাকে যদি না সরাতে পারি তাহলে এই কার্যক্রম বাস্তবায়ন হবে, তার অপকর্মগুলো বাস্তবায়ন করতে পারবে না। সুতরাং তাকে সরাই দেওয়ার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর ওই দর্শনকেই তারা কিন্তু হত্যা করতে চাইল, যে কাণ্ডটা ঘটে গেল 75-এর 15ই আগস্ট। এবং আমরা মনে করি 15ই আগস্টের ঘটনার মধ্য দিয়ে দেশের যে প্রগতির চাকা ছিল সেটাকে পেছনের দিকে নিয়ে যাওয়া হলো। ধন্যবাদ প্রিন্স ভাই। আমি সুভাষ আপনার কাছে আবার ফিরে আসি। আপনি যখন 71 থেকে 75-এর বেশ কতগুলো ঐতিহাসিক প্রেক্ষাপট বলছিলেন এবং আপনি একটা পর্যায়ে বলেছেন যে এই ক্ষেত্রে বিস্তারিত গবেষণা হওয়া দরকার এবং আরো যাতে করে মানুষ সেগুলো জানতে পারে। আমরা কিন্তু নিশ্চয়ই চাই না বঙ্গবন্ধুকে একটা মাস বা দিবসের মধ্যে সীমাবদ্ধ রাখতে। এই ক্ষেত্রে আরো কি ধরনের কর্মকাণ্ড হতে পারে? আপনি অনেকগুলো রেফারেন্স বলেছেন, পরবর্তীকালে আর কি হতে পারে এই ক্ষেত্রে? প্রিন্স ভাই অনেকগুলো বিষয়ের অবতারণা করেছেন এবং সময়ের স্বল্পতার কারণেই আসলে অনেকগুলো ব্যাখ্যা উনি কিন্তু বিস্তৃত করতে পারেননি। বঙ্গবন্ধু যখন জোট নিরপেক্ষ সম্মেলনে গেলেন, তখন তিনি যখন বক্তৃতায় বলছেন, আমার অবস্থা যদি চিলের আলেন্দের মতো হয় তবু আমি সাম্রাজ্যবাদের কাছে মাথা নত করব না। পৃথিবী আজ দুভাগে বিভক্ত, শোষক আর শোষিত, আমি শোষিতের পক্ষে। তখন ফিদেল কাস্ট্রো তার পরবর্তী বক্তৃতায় বলেছিল যে এতদিন সাম্রাজ্যবাদের একটি বুলেট সবসময় আমাকে অনুসরণ করত, নিশ্চয় মার্কিন সাম্রাজ্যবাদ, এখন আমি মুক্ত, এখন থেকে আপনাকে অনুসরণ করবে। এবং এই বিষয়টা আমরা যখন কোনো সময় ভুলে যাই তাহলে কিন্তু মানে আমাদের খুব ভুল করা হবে। আপনি যে প্রসঙ্গটা অবতারণা করলেন, গবেষণা 1952 সালে একটা প্রেক্ষাপটের ক্ষেত্রে আমি যে প্রসঙ্গটা উল্লেখ করি, ডক্টর শ্যামলী ঘোষ যে আওয়ামী লীগের উপর যে পিএইচডি করেছিলেন এবং সেটা কিন্তু ইউপিএল থেকে ইংরেজিতে প্রকাশিত হয়েছে, বাংলায় প্রকাশিত হয়েছে। এরপরে কিন্তু ওইভাবে কিন্তু গবেষণা কিন্তু কেউ ওইভাবে করেননি। এবং সেখানে তিনি বলছেন শেখ মুজিবুর রহমান এমন একজন নেতা, যেই নেতা তার কর্মীদেরকে এমন চাঙ্গা করে ফেলেছেন, 1952 সালে সেন্সাস যে জনগণনার রায়, সেই রায়ে তার প্রতিফলিত হয়েছে। কিভাবে? তার কর্মীরা মানুষের ঘরে ঘরে যে বুঝিয়েছে, যখন জনগণনা করতে আসবে সরকারের পক্ষ থেকে, আপনারা কিন্তু কাউকে বুঝতে দেবেন না, আপনারা উর্দু সামান্য জানেন, কিংবা উর্দু বলতে পারা তো দূরের কথা। এবং ওই 52 সালের ওই রিপোর্টে কিন্তু প্রকাশ হয়েছে যে বাংলাদেশের অধিকাংশ মানুষ উর্দু জানে না, বোঝে না। বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শনটা কত গভীরে, এগুলো কিন্তু বুঝবার অনেক ব্যাপার আছে। আমি হয়তো সময়ের
পাবো না, কারণ অধ্যাপক আবু সাইদ বিষয়গুলো বলবেন। আমার হাতে একটি বই আছে, 3টি সেনা অভ্যুত্থান ও কিছু না বলা কথা। এই বইতে লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত এম এ হামিদ তিনি তার এক জায়গায় লিখছেন যে সাইদুর রহমান নামে একজন ভদ্রলোকের সাথে জিয়াউর রহমানের পরিচয় হয়েছিলেন। জিয়াউর রহমান সাহেব সাইদুর রহমানের মাধ্যমে সাইদুর রহমানের সাথে কর্নেল হামিদ পরিচয় করে দিয়েছিল। আমি আবার বলি, জিয়াউর রহমান সাহেব সাথে পরিচয় করে দিয়েছিলেন সাইদুর রহমানের কর্নেল হামিদ। আচ্ছা, পরিচয় করে দিয়েছিলেন, কেননা তোফায়েল আহমেদ সাহেব এবং আব্দুর রাজ্জাকের সাথে ওই মুক্তিযোদ্ধা সাইদুর রহমানের খুব গভীর সম্পর্ক ছিল। আমি বই থেকে উৎকলন করছি দর্শকদের সুবিধার্থে। দর্শক আপনারা এগুলো আজকের প্রজন্মের যারা, তারা এগুলো খুব অনুধাবন করবেন। ব্যাপারটা আমি প্রায় ভুলেই গিয়েছিলাম। হঠাৎ বহু বছর পর সেদিন জনাব সাইদ আমার টেলিফোন নাম্বার সংগ্রহ করে ফোন করে বললেন, কর্নেল সাহেব, আপনার জন্যই 15ই আগস্ট, 3রা নভেম্বর ও 7ই নভেম্বর সংগঠিত হলো। ব্যাপারটি আমি বুঝতে না পারায় তিনি এবার পরিষ্কার করে বললেন, আপনি সেই জিয়াউর রহমানের পোস্টিং ক্যান্সেল করবার জন্য আমাদের কাজে লাগিয়েছিলেন, সেই তো কাল হলো। তা না হলে জিয়া না থাকলে এই 3টি অভ্যুত্থানে কোনোটিই হতো না। এবং জিয়াউর রহমান সাহেবের পোস্টিং পূর্ব জার্মানি কিংবা কোথাও হয়েছিল, এটা খুব ভালো করে বলতে পারবেন, কিংবা বেলজিয়ামে পাঠানোর সিদ্ধান্ত হয়েছিল। এটা এই সাইদুর রহমান সাহেব কাজে লাগানো হয়েছিল এবং কর্নেল হামিদের মাধ্যমে সেটা হয়েছিল, রাষ্ট্রদূত করে। এবং অধ্যাপক আবু সাইদের বইয়ের একটি অংশে আছেন, মুস্তাকের যখন বাংলাদেশে জুলফিকার আলী ভুট্টো বাংলাদেশে আসেন, মুস্তাকের সাথে আবার সাক্ষাৎ হয় এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার ভুট্টো কাবুলের মিলিটারি একাডেমিতে যে ভাষণ দিয়েছিল, তার থেকে কিন্তু একটি লাইন উৎকলন করেছেন ইংরেজিতে, soon some changes are going to be taken place in this region। খুব স্পষ্ট ইঙ্গিত কিন্তু। এবং যখন জুলফিকার আলী ভুট্টো বাংলাদেশে আসেন 1974 সালে 24শে জুন, তিনি সাথে করে 3 দিনের সফরে এসেছিলেন, সাথে করে এনেছিলেন 107 জন সফর সঙ্গী। এবং পাকিস্তান পন্থীদের মধ্যে যাদের বাংলাদেশে যারা বলে পরিচিত ছিল, তাদের সকলের জন্য প্রচুর উপকৌশল, মদ এবং অর্থ দেদারে বিতরণ করেছিলেন। এই বিষয়গুলো কিন্তু গভীরে প্রবেশ করা দরকার। নিশ্চয়ই যারা গবেষণা করবেন, ভুট্টোর আগমনের দিন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে প্রচুর লোক আনা হয়েছিল, এগুলো কিন্তু গভীর ষড়যন্ত্রের রেখাপাত। আমি স্মরণ করছি একটা দিনে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের যে বিচার, সেই বিচারের ব্যাপারে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা প্রথম কিন্তু প্রকাশ করেন 1986 সালে ফ্যাক্টস অ্যান্ড ডকুমেন্টে আবু সাইদ। পরবর্তীতে আব্দুল মতিন সাহেব তার বইতেও কিন্তু উল্লেখ করেছেন ডকুমেন্ট দিয়ে। আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐকান্তিক প্রচেষ্টায় তিনি স্যার থমাস উইলিয়াম তার নেতৃত্বে যে বঙ্গবন্ধু যে হত্যাকাণ্ডের তদন্ত কমিটি হয়েছিল, সেই তদন্ত কমিটি কিন্তু বিশদ বিবরণ কিন্তু এই তদন্ত কমিটিতে আছে। যারা আজকে নতুন প্রজন্মের আওয়ামী লীগের কর্মী কিংবা বঙ্গবন্ধু রাজনীতিকে ভালোবাসছেন, শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বাস করেন, তারা এগুলো গভীর মনোযোগ দিয়ে পড়বেন। অবশ্যই আমরাও সেটি চাই যে পরবর্তী স্টেপ হিসেবে নিশ্চয়ই আমি আরেকটা বাক্য যোগ করি, আমার হাতে একটা বই আছে একদম শেষের দিকে, একদম শুক্ররঞ্জন দাশগুপ্ত। এই বইটি বঙ্গবন্ধু মৃত্যুর পরেই কিন্তু লেখা হয়েছিল এবং সেটা কিন্তু বাংলাদেশের জিয়াউর রহমান সাহেব ব্যান করেছিলেন, বঙ্গবন্ধু মুজিব হত্যা ষড়যন্ত্র। এখানে স্পষ্ট করে তিনি দায়িত্ব নিয়ে বলেছেন, উনি এখনো বেঁচে আছেন কিন্তু দায়িত্ব নিয়ে বলেছেন, জিয়াউর রহমান সাহেব তাজউদ্দিন সাহেবের কাছে প্রস্তাব দিয়েছিলেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্লট কিভাবে তৈরি করা যায়। আমি আর বিস্তৃত এখানে বিবরণ দিচ্ছি না, বই আপনারা সবকিছু। আমরা একটু শেষের দিকে, যেহেতু অধ্যাপক আবু সাইদ, এই যে প্রেক্ষাপটগুলো যারা আপনারা কালের সাক্ষী, অনেকগুলো ঘটনার কথা আমরা শুনলাম, এগুলো এখনকার তরুণ প্রজন্ম আমরা জানি যে কিছু বই পড়ে গবেষণা দেখে শিখছে, কিন্তু আর কি হতে পারে? আমি বারবার এদিকে একটু আসতে চাই। তরুণ প্রজন্মকে কি করে এই দিকগুলোতে এক ধরনের সেন্সিটাইজ করা, তারা যাতে রাষ্ট্র নিয়ে, মানুষ নিয়ে ভাবতে পারে, বঙ্গবন্ধুর মতোই আদর্শকে ধারণ করতে পারে। দেখেন, যুদ্ধবিধ্বস্ত দেশে বঙ্গবন্ধুর ঐকান্তিক প্রচেষ্টায় এবং বাংলার কৃষক সমাজকে জাগ্রত করে এবং অচল কলকারখানা যেগুলো ছিল সচল করে, প্রিয় সুভাষ সিংহ রায় যে কথা বলছেন, 7% প্রবৃদ্ধি হয়েছিল, প্রবৃদ্ধি অর্জন করেছে সেই সময়, এবং কৃষিতে 12% আমরা
আমরা অর্জন করেছি। এটা কম কথা নয়। বীজ ছিল না, সার ছিল না, 3 কোটি ছিন্নমূল মানুষ, 1 কোটি শরণার্থ, বলদ ছিল না, চাষাবাদের জায়গা ছিল না, উপকরণ ছিল না। তার ভিতরে বঙ্গবন্ধুর সেই সম্মোহনী নেতৃত্বের কারণে সমস্ত মানুষ আবার উৎপাদনে, কলে কারখানায়, খেতে খাবার উৎপাদনে ঝাঁপিয়ে পড়েছেন। আমি এখানে একটা মৌলিক জিনিস আনতে চাই, যে কথাটা বিরেন ভাই বলেছেন, আপনিও বারবার বলছেন, মুক্তিযুদ্ধ কিন্তু স্থির কিছু নয়। মুক্তিযুদ্ধের একটা কালো পর্ব আমরা অতিক্রম করেছি, বাংলাদেশ স্বাধীন করেছি, কিন্তু আমরা যে মুক্তির লক্ষ্যে, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক মুক্তির লক্ষ্যে যে আমরা অগ্রসর হতে চেয়েছিলাম, সেটা কিন্তু প্রতি বিপ্লবী শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি থামিয়ে দিয়েছে। সেটাকে আবার নতুন করে আবার সেই চিন্তা ভাবনা করে বঙ্গবন্ধু কন্যা নতুনভাবে অগ্রসর হচ্ছেন। কিন্তু আমি এখানে বলতে চাই যে মুক্তিযুদ্ধের স্থির কিছু নয়, এটা ঠিক, কিন্তু মুক্তিযুদ্ধের মৌলিক দিকগুলো স্থির। যেমন মৌলিক বিষয় যে 4টা রাষ্ট্রীয় মূলনীতি, এই 4টা রাষ্ট্রীয় মূলনীতি ধরেই যদি আমরা অগ্রসর হই, তাহলে নতুন প্রজন্ম ঠিক পৌঁছে যাবে তার স্বপ্নের দেশে, স্বপ্নের সোনার বাংলা, বঙ্গবন্ধু যেভাবে চেয়েছিলেন। আমাকে যদি আরেকটা সময় দেন, আমার ব্যক্তিগত একটা কথা বলি বঙ্গবন্ধুর সঙ্গে, 1 মিনিটে আমি শেষ করব। বাকশাল হওয়ার পরে পাবনা জেলা গভর্নর আমি ছিলাম, প্রধানমন্ত্রী ছিলেন মনসুর আলী। উনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাবেন, যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটার আমি শিক্ষকতা করতাম, তার সাথে সাথে রাকসুর বিপি ছিলাম। আচ্ছা, সেজন্য উনি আমাকে নিয়ে গেলেন, হেলিকপ্টার আমরা গিয়েছিলাম, বক্তৃতা করে রাত হয়ে গেল, ওখানে ছিলাম। বঙ্গবন্ধু রাত্রে মনসুর সাহেবকে টেলিফোন করেছেন যে তুমি কালকে নৌমহড়া হবে চট্টগ্রামে, ওখানে চলে আসো। উনি বললেন আমার সাথে সাইদ আছে, বলে ওকে নিয়ে আসো। আমার এটা সৌভাগ্য হয়েছিল ওনার সঙ্গে যাওয়ার। আমরা চট্টগ্রাম থেকে সরাসরি রাজশাহীতে সরাসরি চট্টগ্রাম গেলাম। চট্টগ্রাম গিয়ে যে নৌমহড়া হচ্ছিল, একটা নৌবাহিনীর একটা জাহাজে উঠে বাইনাকুলার হাতে বঙ্গবন্ধু গভীর সমুদ্র, সফেদ সমুদ্র দেখছিলেন, আর উচ্ছ্বসিত কণ্ঠে বলছিলেন এগুলো সবই আমার হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন কিন্তু সমুদ্র আইন হয় নাই। আচ্ছা, জি। কিন্তু বাংলাদেশে তার পরের বছর সমুদ্র আইন আমরা করেছিলাম। এটা একটা অনেক বড় এই যে হবে, এর সম্পদ, এর ভিতরে যে সম্পদ আছে, একটা ভিশনারি একটা বাংলাদেশ হবে, সেটাই আমার আরেকটা বাংলাদেশ হবে। আমার চিন্তার কোনো, আমরা পরবর্তীকালে সমুদ্র বিজয়ও দেখেছি। আমি ওনার সাথে সঙ্গে যোগ করি। উনি তার বইতে উল্লেখ করেছেন 20 সেপ্টেম্বর বাংলাদেশ সরকার বঙ্গবন্ধুর নেতৃত্বে সমুদ্র উপকূলে তেল অনুসন্ধানের জন্য যুক্তরাষ্ট্র, কানাডা 2টি ফার্মের সাথে চুক্তি হয়। এটা তার এই বইতে একেবারে শেষের দিকে সাইদ ভাই আমি একটু শেষ করতে চাই, আপনার যদি বক্তব্য। সেজন্য বলছি যে একজন দূরদৃষ্টি সম্পন্ন মানুষ, মহামানব, তুলনারহিত, তার মৃত্যুই মৃত্যু নয়। অবশ্যই আমরা তার মৃত্যু আজকে প্রতীক হয়ে আমাদের প্রতিনিয়ত বাঙালি জাতি যারা বাংলাদেশকে ভালোবাসে, দেশপ্রেমী, অসাম্প্রদায়িক রাজনীতির বিশ্বাস করে, শোষণমুক্ত সমাজে বিশ্বাস করে, তাদেরকে এগিয়ে নিয়ে যাবে, তাড়িত করবে, প্রতিনিয়ত আত্মজিজ্ঞাসা এবং আত্মবিশ্বাসের মাধ্যমে তারা এগিয়ে যাবে। এই আশাবাদ আমাদের প্রত্যেকের আছে। ধন্যবাদ সাইদ ভাই। আমরা শেষের দিকে একেবারে আমি সাইদ ভাইয়ের সূত্র ধরেই বলি যে দেখা গেলে দাঁড়াচ্ছে কি, বঙ্গবন্ধু কতগুলো কাজ ছিল, তাহলে আপনি যদি তরুণ প্রজন্মকে উজ্জীবিত করতে চান, ওই বাস্তব কাজটা দিয়ে করতে হবে। কিন্তু আজকে দুর্ভাগ্য হচ্ছে, যেটা সাইদ ভাই কথা ধার করি বা এটাই সত্য, যে কতগুলো তার ভিত্তি তো আছে, সেই ভিত্তি হচ্ছে মুক্তিযুদ্ধের 4 মূলনীতি। সেই ধারায় ফিরিয়ে আনার মধ্য দিয়েই আপনার কিন্তু বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে হবে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আজকে অনেকে বঙ্গবন্ধুর কথা বললেও আমাদের ধর্মনিরপেক্ষতাকে কিন্তু এক ধরনের কি বলবো, যে সেইটাকে বিলীন করে দেওয়া হচ্ছে, যে ধর্মনিরপেক্ষতা যেন আপোষের চোরাগবালিতে বিলীন করে দেওয়া হচ্ছে, সমাজতন্ত্র যেন প্রত্যাখ্যাত করা হচ্ছে, সেটাকে সামনে আনা হচ্ছে না। আজকে সাম্রাজ্যবাদের কাছে কিন্তু আমাদের পদানত করে রাখা হচ্ছে, গণতন্ত্র ক্ষতবিক্ষত। সুতরাং এই জায়গাগুলো রিপেয়ার করার মধ্য দিয়ে আপনি বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন। আর ওই যে শেষ কথা, তিনি যেখানে বলেছিলেন
যে আজকে আমি এই সমস্ত চোরাকারবারি দুর্নীতি এগুলো প্রশ্রয় দিয়েছি, আমি দিয়েছি না, যে তারাই এক সময় শাসক গোষ্ঠী হিসেবে আবির্ভূত হয়েছিল, তার বিরুদ্ধে আমি একটা যুদ্ধ ঘোষণা করলাম। সেই যুদ্ধ ঘোষণার মধ্য দিয়ে বোধহয় নতুন প্রজন্মকে আমরা উজ্জীবিত করতে পারি, তাহলেই হবে। ধন্যবাদ সুভাষ দা, 30 সেকেন্ডের মধ্যে একটা বক্তব্য নিয়ে শেষ করতে চাই আপনার। জি, অধ্যাপক আবু সাইদের যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের ফরাসি দার্শনিক আন্দ্রে মানলো এসেছিলেন, তিনি যখন সমাবর্তন বক্তা হিসেবে বক্তৃতার পর যে সুধী সমাবেশ হয়েছিল, সেই সুধী সমাবেশের একজন অধ্যাপক উঠে দাঁড়িয়ে প্রশ্ন করেছিলেন, আপনার কি মনে হয় বঙ্গবন্ধু দেশটাকে ঠিক মতো এগিয়ে নিয়ে যেতে পারবে? ওনার দিকে তাকিয়ে বলেছিলেন, আমরা দ্বিতীয় মহাযুদ্ধের পরে ফরাসি নাগরিকরা বছরের পর বছরের কোন নাগরিক সুবিধা দেখি নাই। একটা রুটির জন্য মাসের পর মাস আমরা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেছি। অবশ্যই তিনি পারবেন, কারণ আমি এসে দেখছি এই কয়েকদিনের মধ্যে তিনি দেশটাকে দাঁড় করিয়ে ফেলেছেন। আপনাদের মতো শিক্ষিত মানুষরা যদি তাকে মেনে না ফেলেন, অবশ্যই তিনি দাঁড় করিয়ে পারেন। এই শিক্ষিত যারা আজকে কপমণ্ডকতায় ভোগেন, যারা মস্তক বন্ধক দেন, তাদের ব্যাপারে কিন্তু আমার সব সময় এই বক্তব্যটি রয়েছে। একটু যোগ করি পয়েন্ট আগে, যেটা সাইদ ভাইয়ের কথা বলে, হত্যার বিচার হয়েছে, হত্যাকাণ্ডের বিচার যদি করা যায় তাহলে এটা সফল করা যাবে। আমি আপনাদের তিনজনকে আজকে ধন্যবাদ জানাবো এবং এই শোকের মাসে আমরা জাতির পিতা বঙ্গবন্ধুকে আবারও স্মরণ করছি। অধ্যাপক আবু সাইদ, রহিন হোসেন প্রিন্স এবং সুভাষ সিং রায়, তিনজনকে ধন্যবাদ। এবং দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ। আমরা আগামীতে অন্য কোনো বিষয়ে আবারও কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকবেন আপনারা, এই আশাবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করতে চাই।